আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আমরা আজকে ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন নং 2 সমাধান করব। আমরা অলরেডি প্রশ্ন নং 1 সমাধান করে ফেলেছি। যারা তোমরা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নিবে। ওকে, তাই চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা যেহেতু আর্থিক বিবরণী করব, তাই আর্থিক বিবরণী প্রস্তুতের লক্ষ্যে আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল থাকবে। আমরা একটু রেওয়া মিলটা পড়ে নিই। এখানে কি বলছে? সান কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 30,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তাহলে আমরা জানি যেহেতু এটি যৌথ মূলধনী কারবার, যৌথ মূলধনী কারবার মানে কি? যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কারবার। তাহলে একটা যৌথ মূলধনী কারবার শুরু করার সময় যৌথ মূলধনী কোম্পানির উদ্যোক্তাদেরকে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করতে হয়। এখন একটা যৌথ মূলধনী কারবার যতটি শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে তাকে অনুমোদিত শেয়ার এবং গুণ করার পর অনুমোদিত মূলধন পাওয়া যায়। আমরা যদি দেখি এখানে সান কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা, যেখানে 30,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তাহলে এখানে অনুমোদিত শেয়ার হচ্ছে 30,000টি, যেখানে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা আসল মূল্য হচ্ছে 10 টাকা। একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। এখন 31 ডিসেম্বর 2022 তারিখে কোম্পানির রেওয়া মিল ছিল নিম্নরূপ। তাহলে রেওয়া মিল দেওয়া আছে। এখন একটা যৌথ মূলধনী কারবারের রেওয়া মিলে কি থাকে? ডেবিট দিকে থাকে সম্পদ, ব্যয় এবং রক্ষিত আয়ের আইটেম, যেমন আয়কর, লভ্যাংশ প্রদান। ক্রেডিট দিকে থাকে আয়, দায় এবং মালিকানা সত্ত্বের আইটেম। ওকে, মালিকানা সত্ত্বের আইটেমের মধ্যে কি থাকে? রক্ষিত আয় থাকে, সাধারণ সঞ্চিতি থাকে, এই জিনিসগুলো থাকে। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা পরে যখন অঙ্কটা করবো এগুলো অটোমেটিকলি আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের রেওয়া মিল দেওয়া আছে। ওকে, এরপরে আমার রেওয়া মিলের নিচে অন্যান্য যে তথ্যগুলো, এগুলো আমরা কিন্তু একতরফা তোমরা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী থেকে স্পষ্ট আকারে শিখে আসছি যে রেওয়া মিলের নিচে যে সমন্বয়গুলো থাকে এগুলো কোনো না কোনো ভাবে রেওয়া মিলে হিসাবভুক্ত হয়নি। এগুলোকে হিসাবভুক্ত করার মাধ্যমেই আমাকে এগুলো সৃজনশীল ম্যাথটা সলভ করতে হবে। তাহলে একটু আমরা সমন্বয়টা পড়ে নেই। সমন্বয় কি বলছে? সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, 2 10,000 টাকার একটি নতুন কলকাবজা 1 জুলাই 2022 তারিখে ক্রয় করা হলো, যা সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমন্বয়। 3 কলকাবজার উপর 10% হারে অবস্থা ধার্য করতে হবে। 4 আয়কর সঞ্চিতি 10,000 টাকা সংরক্ষণ করো। আমরা চলতি বছরে আমার যে নির্লাভটা বের হবে তার উপর আমরা বরাদ্দ রাখবো যে 10,000 টাকা আমাকে আয়কর দিতে হবে। এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। নির্লাভ থেকে আমরা কিন্তু এটা রাখবো। ওকে, এখন কয় কি বলছে? কলকাবজার অবসরের পরিমাণ নির্ণয় করো। তোমাকে বললাম না যে 2 নম্বর সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ? সৃজনশীল প্রশ্নের কয়ে কিন্তু তার কাজ করতে বলছে। এই দেখো, কলকাবজার অবসরের পরিমাণ নির্ণয় করো। কলকাবজার অবস্থা বলতে কলকাবজা আমাদের স্পর্শনীয় স্থায়ী সম্পদ। এটা ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পাচ্ছে বা সময় অতিবাহিত হওয়ার কারণে মূল্য হ্রাস পাচ্ছে। এখন চলতি বছরে আমার কত টাকা মূল্য হ্রাস পাইছে বা অবশ্যই নির্ণয় হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। কারণ এটা নির্ণয়ের লক্ষ্যে আমরা আগে প্রশ্নে অর্থাৎ খাতায় লিখে নেব প্রশ্নটা, যে 2 নং প্রশ্নের সমাধান লিখবো ক কলকাবজার অবশ্যই নির্ণয়। এখন কলকাবজার অবশ্যই নির্ণয় আমরা কিন্তু 2 ভাবে দেখাইতে পারি, নতুন কলকাবজার অবশ্যই, পুরাতন কলকাবজার অবশ্যই। এটা না করে আমি এক জায়গায় দেখাবো। এটার জন্য আসলে মার্ক কাটা বা মার্ক বেশি পাওয়ার কোনো আসলে সম্পর্ক নেই। এখন কলকাবজার অবশ্যই নির্ণয়ের জন্য আমরা একটু সমন্বয়টা করে নেবো ভালোভাবে। এখানে কি বলছে? 10,000 টাকার একটি নতুন কলকাবজা 1 জুলাই 2022 তারিখে ক্রয় করা হলো, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আমরা চলতি বছরের 1 জুলাই তারিখে 10,000 টাকা দিয়ে একটি নতুন কলকাবজা ক্রয় করছি। কবে? 1 জুলাই তারিখে। এখন একটা জিনিস তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা আমাদের প্রশ্নে যে রেওয়া মিলটা দেখতেছি, এই রেওয়া মিলটা কবে প্রস্তুতকৃত? তুমি কি বলবে? যে স্যার 2022 সালের ডিসেম্বর 31 তারিখে প্রস্তুতকৃত। কারণ আমরা যদি অ্যাকাউন্টিং সাইকেলটা দেখি, অ্যাকাউন্টিং সাইকেলে আমরা কি দেখি? যে একটা হিসাবকাল যেদিন শুরু হয় সেদিন থেকে ওই প্রতিষ্ঠানে যতগুলো ঘটনা সংঘটিত হয় এই ঘটনাগুলোর মধ্যে আগে আমাকে শনাক্ত করতে হয় কোনগুলো লেনদেন, দেন আমাকে লেনদেনগুলোকে হিসাবের প্রাথমিক বহি তথা জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। এখন আমি প্রতিদিন অর্থাৎ একটা হিসাবকালে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন কিন্তু আমি আইডেন্টিফাই করব, হ্যাঁ, যে ইভেন্ট থেকে কোনগুলো ট্রানজাকশন অর্থাৎ ঘটনা থেকে কোনগুলো লেনদেন। প্রতিদিন আমরা ওই লেনদেনগুলো হিসাবের জাবেদা করব অর্থাৎ প্রাথমিক বহিতে লিপিবদ্ধ করব এবং জাবেদা করার পর প্রতিদিন আমরা সেগুলা খতিয়ানে স্থানান্তর করব। এই যে আমরা ঘটনা থেকে লেনদেন শনাক্ত, তারপরে আমরা জাবেদা এবং খতিয়ানে স্থানান্তর এই যে করতেছি এগুলাকে বলা হয় হিসাব রক্ষণ। তারপরে আমরা কি করি? এই যে জাবেদা করলাম, খতিয়ান করলাম, এটা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা কিন্তু একটা রেওয়া মিল প্রস্তুত করি। রেওয়া মিল কেন প্রস্তুত করি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। হিসাব করে শেষের দিনে
খতিয়ানের সমাপনী জের দ্বারা। অর্থাৎ আমি এটা কিন্তু হিসাব করে শেষের দিনে তৈরি করছি খতিয়ানের সমাপনী জের দ্বারা। এই কথাটা এখানে কেন বলতেছি একটু তোমাকে বুঝতে হবে, কারণ আমাদের রেওয়া মিলে যে কল কবজা আছে এটা কিন্তু 1 জুলাই তারিখে ক্রয়কৃত। এখানে কিন্তু কোথাও বলা নাই যে এই যে আমি 1 জুলাই তারিখে যে 10,000 টাকার কল কবজা ক্রয় করছি এটা হিসাবভুক্ত হয়নি, এই কথাটা কিন্তু বলা নাই। যেহেতু এই কথাটা বলা নাই তাই তোমাকে বুঝে নিতে হবে আমি যে 10,000 টাকায় কল কবজা ক্রয় করছি রেওয়া মিলে আমার যে কল কবজা আছে তার মধ্যে এটা যুক্ত আছে। তাহলে আমি রেওয়া মিলে দেখতেছি আমাদের কল কবজা 50,000 টাকা আছে। এই রেওয়া মিলে কল কবজা 50,000 টাকা থাকার কারণে আমাকে বুঝে নিতে হবে এই 50,000 টাকা দুইটা খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে 40,000 টাকা, একটা হচ্ছে 10,000 টাকা। এটা কি মিল করে? এই 40,000 টাকা এটা হচ্ছে আমাদের পুরাতন কল কবজা, পুরাতন, তার মানে আমাদের এটা কিন্তু প্রতিষ্ঠানের শুরু থেকে আছে। আর চলতি বছরের 1 জুলাই আমি নতুন কিনছি 10,000 টাকা। এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাকে যে অ্যাকাউন্টিং সাইকেলের যে বিষয়টা আছে এটা তোমাকে একটু স্মরণ করে দিলাম যে এটা কেন এমন হচ্ছে। কারণ আমি তো রেওয়া মিলটা প্রস্তুত করছি ডিসেম্বর 31, আমি কলকাতা ক্রয় করছি কবে? 1 জুলাই। তাহলে 1 জুলাই যদি করি, যদি প্রশ্নে বলা না থাকে এটা হিসাবভুক্ত হয় নাই, স্বাভাবিকভাবে আমি ধরে নিব বা বুঝে নিব এটা হিসাবভুক্ত হয়ে গেছে। তাহলে আমাদের কলকাতা হিসাবকালের শেষের দিনে দেখতেছি আমার কত টাকার আছে, 50,000 টাকার আছে। হিসাবকালের শেষের দিনে 50,000 টাকার আছে। তো এই 50,000 টাকার মধ্যে 10,000 টাকার নতুন কলকাতা যুক্ত আছে কি নেই, তোমার মাইন্ড কি বলে? অবশ্যই তোমার মাইন্ড বলে যুক্ত আছে। তাহলে আমি এখন কি বলতে পারি যে কলকাতা যে মোট 50,000 টাকা, এই 50,000 টাকার মধ্যে নতুন 40,000, পুরাতন 40,000 টাকা, নতুন হচ্ছে 10,000 টাকা, এইভাবে হচ্ছে 50,000 টাকা। আমি যখন অবস্থায় কাটবো যেটা পুরাতন, পুরাতন মানে কি, এটা কিন্তু জানুয়ারি 1 তারিখ থেকে আছে, 1 জানুয়ারি থেকে আছে। তাহলে 1 জানুয়ারি থেকে যদি থাকে তাহলে 1 জানুয়ারি থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এটা আমি 12 মাসেই ভোগ করছি। এখন অবচয় এবং সুদ এটা ভোগ বা ব্যবহারের উপর নির্ভরশীল। তাই আমি কি করব, কলকাতা যখন অবস্থায় বের করব আমি 40,000 টাকার উপর আমি 12 মাসের অবস্থায় কাটবো। তাহলে আমি অবস্থার হারটা একটু দেখি কত। অবস্থার হারটা দেখতেছি এখানে কলকাতার অবস্থার হার 10%। তাই 40,000 গুণন 10 নিচে হচ্ছে 100। তাহলে 40,000 টাকার উপর আমি কিন্তু 12 মাসের সুদ অবস্থায় ধরলাম, তাই এখানে গুণন আমি কোন মাসের বিষয়টা আনলাম না। এখন আমি আসবো নতুন যে কলকাতা ক্রয় করছি, নতুন কলকাতা কত টাকা ক্রয় করছি? 10,000 টাকা। শুধু কি 10,000 টাকা লিখলে হবে না এখানে আরো এক্সট্রা কোনো কিছু আছে? হ্যাঁ, আরো এক্সট্রা কোনো কিছু আছে, কারণ আমি নতুন কলকাতা ক্রয় করছি 10,000 টাকায়, বাট সেটা ক্রয় করার পর প্রতিষ্ঠানে আমার বসাতে আরো এক্সট্রা ব্যয় হয়েছে 10,000 টাকা। এখন আমরা স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে কি জানি, স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত মাঝখানে যে ব্যয়গুলো হবে এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কেন? এগুলো তোমার পৌনপুনিক ব্যয় না, এটা অপৌনপুনিক। কারণ এই ব্যয়গুলো প্রতিনিয়ত ঘটে না, এই ব্যয়গুলো কিন্তু একটা সম্পত্তির জন্য একবারে ঘটবে। এগুলো অপৌনপুনিক, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এগুলাকে আমি কিভাবে হিসাবের বইতে রেকর্ড করব? আমি এই ব্যয়গুলো কোন সম্পত্তি ক্রয় করার জন্য করতেছি ওই সম্পত্তির নামে আসলে আমি এটাকে হিসাবের বইতে রেকর্ড করবো। কখন এটা ব্যয় নামে রেকর্ড করা যাবে না। তাহলে আমি এটা নতুন কলকাতা কত টাকায় কিনছি? 10,000 টাকায়। সেটা সংস্থাপন ব্যয় কত? 5,000 টাকা। এটা ভুল করে কার অন্তর্ভুক্ত আছে? মজুরির অন্তর্ভুক্ত আছে। তার মানে আমি এটা কলকাতার সাথে যোগ না করে, তার মানে এখানে কিন্তু কলকাতাটা এক্স্যাক্টলি আমার হিসাবের বইতে 55,000 টাকা দেখাতে হতো। কিন্তু আমি কি করছি, আমি কলকাতা 10,000 টাকা ক্রয় করছি, ওই 10,000 টাকা 50,000-এর মধ্যে যুক্ত করছি, কিন্তু এক্সট্রা যে আরো 5,000 টাকা ব্যয় হয়েছে এটা তো হিসাব বিজ্ঞান বলতেছে যে ওটা তো যোগ করতে হবে, আমি ওটা যোগ করি নাই। তাহলে আমার আসলে প্রকৃত কলকাতা কত? 55,000 টাকা। ভুল করে দেখাইছি কত? 50,000 টাকা। এই 5,000 টাকা কোথায় দেখাইছি? এইখানে যোগ না দেখিয়ে মজুরির সাথে যোগ করছি। তাহলে আমি যখন অবস্থায় কাটবো, আমি কলকাতা নতুন কলকাতা 10,000 অবস্থায় কাটবো না 15,000-এর? অবশ্যই 15,000-এর। তাই লিখবো এখানে 15,000 গুণন 10 গুণন, যেহেতু আমি 1 জুলাই সংস্থাপন করছি, তাহলে 1 জুলাই সংস্থাপন করছি মানে 1 জুলাই ক্রয় করছি, তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, তাই আমি দেবো গুণন 6, নিচে দিব আমি 100 গুণন 12। তাহলে আমি নতুন কলকাতা 6 মাসের যে অবস্থায় নির্ণয় করলাম সেটা কিন্তু আমাদের হয়ে আসতেছে। তাহলে আমি এখন যদি অবস্থাটা কাটি 40,000-এর 10% 4,000 টাকা যোগ 15,000-এর 10%, তার মানে আমি যদি ওটাকে একবারে ক্যালকুলেট করি 15,000 গুণন 10 গুণন 6 ভাগ 100 ভাগ 12, তাহলে আমরা পাচ্ছি 750। তাহলে আমি এখন পাচ্ছি কত? 4,750। এটাকে আমি যদি একটু ভেঙে বুঝাই, এটা কিন্তু ঐহিক নিয়মে, এটা আমি নর্মালি ক্যালকুলেট কি করি যে 40,000-এর 10%, তাহলে 40,000-এর 10% 4,000, এটা কিন্তু 12 মাস, এটা 12 মাস। কারণ এটা 12 মাসে ব্যবহার করছি, কারণ পুরাতন মানে 1 জানুয়ারিতে ছিল। আর নতুন কলকাতা
আমি ক্রয় করছি 10,000 টাকায়, সংস্থাপন ব্যয় 5,000 টাকা, তাহলে নতুন কর্জা 15,000 টাকা। 15,000 আমি আগে 10% কাটবো, এটা বাৎসরিক, তার মানে 1500 কাটার পর আমি কি 1500 নেবো না, কারণ আমি তো নতুন কলকাতা ক্রয় করছি 1 জুলাই, তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর কয় মাস? 6 মাস, তাহলে গুণন উপরে 6 নিচে 12, আমি নেবো 750, সেটাই কিন্তু আমি এখানে বসাইছি টাকা। তাহলে আমাদের ক কিন্তু হয়ে গেল। ওকে, এখন আমরা ক্ষয়ে আসবো। তাহলে ক্ষয়ে কি বলছে? ক্ষয়ে বলছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে বিশদ আয় বিবরণী প্রস্তুতের লক্ষ্যে আমরা এখন ছক করবো। তাহলে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুতের লক্ষ্যে ছক করলাম। আমরা ছকে কি করব? অবশ্যই আমাদের খাতায় প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, তারপরে লিখবো বিশদ আয় বিবরণী, তারপরে লিখবো 2022 সালের ডিসেম্বর 31 তারিখের সমাপ্ত বছরের জন্য। এই কথাগুলো আমরা লিখে নেবো, বিবরণ টাকা টাকা টাকা। এখন এটা যে আমরা বিশদ আয় বিবরণী করতেছি, এটা তো অবশ্যই পণ্যের প্রতিষ্ঠানের, যেহেতু পণ্যের প্রতিষ্ঠানের তাই আমাকে বহুধা বিশিষ্ট আয় বিবরণী করতে হবে। এখন বহুধা বিশিষ্ট আয় বিবরণী মানে কি? আয় বিবরণীতে মোট 5টা ধাপ। প্রথমে পরিচালন আয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে পরিচালন ব্যয়, তারপরে অপরিচালন আয়, অপরিচালন ব্যয়। তাহলে প্রথমে আমি লিখবো পরিচালন আয়। তাহলে পরিচালন আয় বলতে আমরা বিক্রয়কে বুঝি। তাহলে আমরা দেখবো বিক্রয় কত, পরিচালন আয় মানে বিক্রয়। তাহলে আমরা দেখতেছি আমাদের অঙ্কে বিক্রয় আছে 1,80,000 টাকা। এখন বিক্রয় বলতে আমাকে নিট বিক্রয় লিখতে হবে। তাহলে বিক্রয় আমরা 1,80,000 টাকা যে রেওয়া মিলে দেখতেছি, এখন বিক্রয় রিলেটেড আমাকে কাজগুলো এখানে করতে হবে। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রয় ফেরত থাকলে বাদ দিতে হবে, বিক্রয় বার্তা থাকলে বাদ দিতে হবে, সমন্বয়ে যদি বিক্রয় রিলেটেড কাজ থাকে আমাকে যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমরা সমন্বয়ে কিন্তু বিক্রয় রিলেটেড কোনো কাজ দেখতেছি না। আবার রেওয়া মিলে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা নেই। তাহলে আমাদের এখানে যে বিক্রয় 1,80,000 টাকা আছে, এটাই আমাদের নিট বিক্রয়। তাই এটা আমি একদম তৃতীয় ঘরে দেবো, নিট বিক্রয় 1,80,000 টাকা, এটাই আমাদের পরিচালন আয়। তাহলে আমরা নিট বিক্রয় পেয়ে গেলাম, অর্থাৎ পরিচালন আয় পেয়ে গেলাম। আর এই পরিচালন আয় থেকে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয়, তাই আমি লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা লিখলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমি যে 1,80,000 টাকায় পণ্য বিক্রি করছি, এই 1,80,000 টাকার মধ্যে আসল বা ব্যয় কত। এখন বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা একটা প্রতিষ্ঠানে নির্ণয় করি, আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের লক্ষ্যে প্রথমে 3টা আইটেম যোগ করি। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ করে আমি সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। তাহলে আমরা এখানেও তার ব্যতিক্রম না। আমি প্রথমে দেখবো প্রারম্ভিক মজুত পণ্য কত আছে, 30,000 টাকা। তাহলে আমি লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য। দ্বিতীয় ঘরে লিখবো আমরা 30,000 টাকা। এটা নরমালি কোনো কাজ থাকে না। এরপরে আমরা নিট ক্রয় লিখবো। ক্রয় থেকে রেওয়া মিলে যদি ক্রয় ফেরত থাকে বিয়োগ করবো, ক্রয় বার্তা থাকে বিয়োগ করবো, সমন্বয়ে যদি ক্রয় রিলেটেড কোনো কাজ থাকে আমরা যোগ বিয়োগ করলে আমরা নিট ক্রয় পাবো। তাহলে এখানে দেখতেছি আমরা নিট ক্রয় আছে আমাদের 1,00,000 টাকা, লিখবো ক্রয়। এখন ক্রয় রিলেটেড কোনো কাজ আছে কিনা আমরা দেখবো। ক্রয় রিলেটেড কাজ রেওয়া মিলে থাকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, সমন্বয়ে আমাদের আবার অনেকগুলো থাকতে পারে, সমন্বয় আছে কিনা আমরা দেখবো। আমরা ক্রয় রিলেটেড কোনো কাজ দেখতেছি না, যেহেতু দেখতেছি না তাহলে আমি যে এই বছরে রেওয়া মিলে দেখতেছি ক্রয় 1,00,000 টাকা আছে, এটাই আমাদের নিট ক্রয়। এটা আমরা এখন দ্বিতীয় ঘরে লিখবো 1,00,000 টাকা। ওকে, লিখে ফেললাম। এখন আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, তারপরে ক্রয় লিখলাম। এখন আমরা ক্রয় রিলেটেড যে ব্যয়গুলো আছে সেগুলো দেখবো আমাদের রেওয়া মিল এবং সমন্বয় আছে কিনা। এখন ক্রয় রিলেটেড ব্যয়ের মধ্যে প্রথমে দেখবো মজুরি, তারপরে ক্রয় পরিবহন বা পরিবহন। আমরা দেখতেছি এখানে শুধু মজুরি আছে 10,000 টাকা, তাহলে আমরা লিখবো মজুরি 10,000 টাকা। এটা আবার কাজও আছে, তাহলে মজুরি লিখবো 10,000 টাকা। এখন কাজ বলতে আমি যে মজুরি 10,000 টাকা রেওয়া মিলে দেখিয়েছি, এখানে এই মজুরির মধ্যে আমরা ভুল করে সংস্থাপন ব্যয় 5,000 টাকা যুক্ত করছি। এই সংস্থাপন ব্যয়টা যে 5,000 টাকা যুক্ত করছি, এখানে ভুলটা কেমন হয়েছে? আমরা সংস্থাপন ব্যয় অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়কে ভুল করে মজুরি নামে দেখিয়ে হিসেবের বইতে রেকর্ড করছি। এই ভুলটাকে বলা হয় নীতিগত ভুল। কারণ যখন আমরা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে রেকর্ড করব বা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে রেকর্ড করব, তখন এটা নীতিগত ভুল। তার মানে এখানে রেওয়া মিল মিলে যাবে, কারণ মূলধন জাতীয় ব্যয়ও ডেবিট, মুনাফা জাতীয় ব্যয়ও ডেবিট। তাহলে আমি সংস্থাপন ব্যয়কে কলকাবজার সাথে যোগ না করে কার সাথে যোগ করছি? মজুরির সাথে যোগ করছি। কলকাবজাও ডেবিট, মজুরিও ডেবিট, তাহলে তো মিলেই গেছে। তাই তো আমাদের রেওয়া মিল কোনো সমস্যার সম্মুখীন হয়নি। ওকে, কিন্তু আমি যখন আর্থিক বিবরণী করব তখন তোমাকে সব শুদ্ধ করে করতে হবে। তাহলে মজুরি আমি দেখাইছি কত টাকা? 10,000 টাকা। এই 10,000 এর মধ্যে মূলধন জাতীয় ব্যয় কত? 5,000 টাকা। তাহলে আমার এখানে প্রকৃত মজুরি কত? 5,000 টাকা। এই জন্য আমরা এখানে কি করব? মাইনাস সংস্থাপন ব্যয় বিয়োগ করব। তাহলে সংস্থাপন ব্যয় আমার কত টাকা? 5,000 টাকা। তাহলে যদি বিয়োগ করি তাহলে আমার প্রকৃত মজুরি হচ্ছে 5,000 টাকা। এই প্রকৃত মজুরিটা আমরা দ্বিতীয় ঘরে লিখলাম। এখন আমরা দেখবো ক্রয় রিলেটেড আর কাজ, যেমন ক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক। তাহলে আমরা এই অঙ্কে কোনো কিছু দেখতেছি না। তাহলে আমি কি বললাম? আমি যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ করবো। তাহলে আমি যোগ করি,
যোগ করলে আমি কত পাবো? 1,35,000 টাকা। এই 1,35,000 টাকা হচ্ছে আমার সারা বছরের মাল। তবে সারা বছরে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার আসল মাল ছিল 1,35,000 টাকা, সারা বছর মিলে আমার দোকানের হিসাব এটা। আর এই 1,35,000 টাকার মালের মধ্যে আমি হিসাবকাল শেষে দেখতেছি এই বছর বিক্রি করতে পারিনি 20,000 টাকার মাল। তাহলে আমি বিক্রি করছি কত টাকার মাল? তাহলে আমি যদি 1,35,000 টাকা থেকে যেটা বিক্রি করতে পারিনি সমাপনী মজুত পণ্য সেটা বাদ দেবো, তাহলে লিখবো মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, তাহলে সমাপনী মজুত পণ্য কত টাকা? 20,000 টাকা। এটা বিক্রি করতে পারি নাই, তাহলে আমি 1,80,000 টাকায় যে পণ্য বিক্রি করছি তার আসল কত, যেটা বিক্রি করতে পারিনি বাদ দিলাম, তাহলে আমি 1,00,000 পাবো 15,000 টাকা। এটা হচ্ছে আমি সারা বছরে 1,15,000 টাকার আসল পণ্য বিক্রি করছি। এই যে 1,15,000 টাকার যে আসল পণ্য বিক্রি করছি কত টাকায়? 1,80,000 টাকায়। তাহলে আমার এখানে মোট লাভ কত? তাহলে আমি যদি এখন বিয়োগ করি 1,80,000 টাকা থেকে 1,15,000 টাকা, তাহলে 1,80,000 মাইনাস 1,15,000, তাইলে আমি পাবো এখানে 65,000 টাকা। এই 65,000 টাকা আমাদের হচ্ছে মোট লাভ। যেহেতু নিচে আসলে জায়গা কম আছে তাই আমরা একটু মিশে দেবো, অবশ্যই তোমরা লিখে নিবে, আমি একটু মিশে দিই। আমরা এখানে লিখবো মোট লাভ। ওকে, তাহলে আমরা মোট লাভ এখানে দেখতেছি কত। এখন এই মোট লাভ কিন্তু আমাদের দ্বিতীয় ধাপে হয়ে গেল। এখন আমরা তৃতীয় ধাপে আসবো। মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করবো, তাহলে আমরা লিখবো বাদ পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় বলতে আমরা কি বুঝি? পরিচালন ব্যয় বলতে আমরা বুঝি অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় বন্টন ব্যয়। এটা আমি শর্টকাটে কিভাবে মাথায় রাখতে পারবো? আমি বিক্রিত পণ্যের ব্যয় যে ব্যয়গুলো লিখছি ওগুলা ব্যতীত এবং অপরিচালন ব্যয় যে ব্যয়টা লিখবো ওগুলা ব্যতীত অন্যান্য সকল ব্যয়। তাহলে আমরা একটু রেওয়ামিল চেক করি যে আমাদের পরিচালন ব্যয়গুলো কি কি আছে শুরু থেকে। প্রথমে মূলধন, ব্যয় মানে তো ডেবিট, ক্রেডিট তো দেখবোই না। মূলধন বাদ, অধিহার বাদ, রক্ষিত আয় বাদ, প্রারম্ভিক মজুত পণ্য, এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম লিখবো না, হয়ে গেছে। জমি ও দালান সম্পদ লিখবো না, ইজারা সম্পত্তি সম্পদ লিখবো না, ক্রেডিট তো দেখবো না, আমার কল কাবজা এটা সম্পদ হয়ে গেছে। এই যে বেতন, আমরা লিখবো বেতন। তাহলে বেতন আছে কত টাকা? 10,000 টাকা, লিখবো বেতন। বেতনের কি কোনো কাজ আছে? আমরা সম্বন্ধে দেখলে বুঝতে পারবো কাজ আছে কিনা। বেতনের কোনো কাজ নেই, তাহলে বেতন লিখবো আমরা দ্বিতীয় ঘরে 10,000 টাকা লিখলাম। তারপরে রেওয়ামিল থেকে বেতন আনলাম, বেতনের উপর ক্রয় হয়ে গেছে বাতিল, মজুরি হয়ে গেছে বাতিল, নগদ তহবিল হয়ে গেছে বাতিল। তার মানে রেওয়ামিলে আর কোনো ব্যয় নেই। এখন সমন্বয়ে আসবো। সমন্বয়ে 1 তো হবে না, ব্যয় না। সমন্বয়ে 2 কাজ হয়ে গেছে। সমন্বয় 3 এটা আসবে কল কাবজার অবচয়, এটা আমরা ক্রয় বাইর করছি, লিখবো কল কাবজার অবচয়। তাহলে কল কাবজার অবচয় আমরা ক্রয় কত কাটছি? এই টুকে রাখছি 4,750 টাকা, লিখলাম 4,750 টাকা। ওকে, এরপরে আমরা দেখি আর কোনো ব্যয় আছে এখানে, একটু দেখি চেক করি। আর কোনো আমরা ব্যয় দেখতেছি না। আমি আরেকটু ভালোভাবে দেখি নেই যে আরো কোনো ব্যয় আছে কিনা। হ্যাঁ, আরেকটা ব্যয় আছে আমাদের, এই যে ইজারা সম্পত্তি 5 বছর। ইজারা সম্পত্তি মানে কি? আমি লিজ নিছি, তার মানে আমি জমি লিজ নিতে পারি, আমি বিল্ডিং লিজ নিতে পারি। তাহলে আমি কি করছি? আমি যদি গ্রাম্য ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় বলি, আমরা কন্ট্রাক্ট নিছি। গ্রামে কিন্তু জমি বন্ধক এবং কন্ট্রাক্ট এই দুইটা কাজ হয়। আমরা যখন কোনো জমি কন্ট্রাক্ট নেই, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় ইজারা নেওয়া। তাহলে আমরা কোনো জমি ইজারা নিতে পারি, কোনো বিল্ডিং ইজারা নিতে পারি। এখন কি নিচ্ছে জানি না, আমি এখানে ইজারা নিছি। ইজারা নিছি মানে লিজ নিছি। কারণ কত টাকা লিজ নিছি? 40,000 টাকা। কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে এই যে 5 বছরের জন্য নিছি, যে 5 বছর পর এই টাকাটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এখন প্রতি বছর সমানুপাতিক হারে এটাকে কমাতে হবে। তাহলে আমি প্রথম বছর একটা সমানাংশ ব্যয় দেখাবো, দ্বিতীয় বছর একটা সমানাংশ ব্যয় দেখাবো। এটা আমরা দেখাবো ইজারা সম্পত্তি অবলোকন নামে। এটা অবচয় সমতুল্য, লিখবো ইজারা সম্পত্তি অবলোকন। তাহলে ইজারা সম্পত্তি অবলোকন ব্যাক করবো কিভাবে? আমরা 40,000কে যত বছরের জন্য ইজারা নিয়েছি তত দ্বারা ভাগ করে, তাহলে প্রতি বছর সমানুপাতিক হারে 5,000 টাকা করে ক্ষয় যাবে। এই ক্ষয় যেতে যেতে আমার কিন্তু 5 বছর পর এটা শূন্য হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। এটা অবচয় বা অবলোকন যেটাই বলি না কেন, এটা হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। আমি প্রতি বছর একটা অংশ কি করতেছি? আয়ের বিপক্ষে ব্যয় হিসেবে চার্জ করতেছি। তাহলে এটাও আমাদের হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে আমাদের এই অঙ্কে কি আর কোনো পরিচালন ব্যয় আছে? আর কোনো পরিচালন ব্যয় নেই। ওকে, আমরা এখন এগুলোকে যোগ করে দেবো। আমি যদি যোগ করি তাহলে আমরা পাবো 18,000 22,750। এই 22,750 টাকা এখন কি করবো? 65,000 টাকা থেকে বিয়োগ করবো। তাহলে 65,000 মাইনাস 22,750 বিয়োগ করলে আমি পাবো 42,250। এই 42,250 কে আমরা বলবো নিট পরিচালন মুনাফা। ওকে, নিট পরিচালন মুনাফা হয়ে গেল। এখন আমরা চতুর্থ ধাপে যাবো। চতুর্থ ধাপ মানে কি? আমরা অলরেডি কিন্তু নিট পরিচালন মুনাফা পর্যন্ত 3টা ধাপ অতিক্রম করলাম। প্রথমে বলি আবারও, প্রথমে পরিচালন আয় লিখছি, বিকৃত পণ্যের ব্যয় লিখছি। পরিচালন আয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা মোট লাভ পাইছি 65,000 টাকা। সেখান থেকে আমরা কি করলাম? পরিচালন ব্যয় বিয়োগ করলাম। পরিচালন ব্যয় বিয়োগ করার পর আমি কিন্তু ফলাফল পাবো নিট পরিচালন মুনাফা। এখন নিট পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করবো। অপরিচালন আয় কি?
বিক্রয় ব্যতীত অন্যান্য আয়। আমরা দেখি এই অঙ্কে বিক্রয় ব্যতীত অন্য কি আয় আছে। আমরা দেখতেছি আয় মানে তো ক্রেডিট। এই দেখো ভাড়া আয় আছে, এখানে একটা আয় আমি দেখলাম, আর কিন্তু এখানে কোনো আয় নেই। শেয়ার অধিকার, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয়। এটা কিন্তু তোমার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, এটা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তাহলে এখানে শেয়ার অধিকার ক্রেডিট, ঠিক আছে, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয়, এটা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এটা কিন্তু আমাদের অপরিচালন আয় না। এখানে অপরিচালন একটাই দেখতেছি, সেটা হচ্ছে ভাড়া আয়। তাই আমি এখানে লিখবো যোগ অপরিচালন আয়। তাহলে অপরিচালন আয় যোগ অপরিচালন আয়, লিখবো ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি। তাহলে ভাড়া প্রাপ্তি আমাদের কত আছে? ভাড়া প্রাপ্তি আমরা দেখতেছি এখানে আছে, বা ভাড়া আয় আছে আমাদের 20,000 টাকা। এই 20,000 টাকা একদম তৃতীয় ঘরে লিখবো, কারণ একটা আছে তাই তৃতীয় ঘরে। এখন আমি কত পাবো? 62,250। এখন আমরা দেখবো এই অঙ্কে কি অপরিচালন ব্যয় আছে? অপরিচালন ব্যয়ের মধ্যে নিয়মিত আমরা যেটা পাই সেটা হচ্ছে ঋণের সুদ। তাহলে আমরা এখানে কিন্তু কোনো অপরিচালন ব্যয় দেখতেছি না, কোথাও নেই। যেহেতু অপরিচালন ব্যয় নেই, এটা আমাদের কিন্তু নিট মুনাফা কিন্তু এখানে আছে। সমন্বয়ে যদি আয়কর বরাদ্দ রাখতে বলে তাহলে এটাকে আমরা বলবো কর পূর্ব নিট মুনাফা বা কর পূর্ব নিট লাভ। তাহলে আমি লিখবো কর পূর্ব নিট মুনাফা। তাহলে কর পূর্ব আমার নিট মুনাফা কত? কর পূর্ব আমার নিট মুনাফা আছে 62,250 টাকা। এই 62,250 টাকার মধ্যে আমি এই বছরে বরাদ্দ রাখছি যে গভর্নমেন্টকে 10,000 টাকা কর দেব। এই নিট লাভ থেকে কিন্তু এই টাকাটা সরিয়ে রাখবো। এখন আয়কর প্রদান করার নিয়ম হচ্ছে চলতি বছরে যে নিট লাভটা বের হবে আগামী বছরে আমরা হিসাব করে আয়কর দেব। কিন্তু আমরা চলতি বছরে কি করি? নিট লাভ টাকা যত বের হয় আমরা একটা গতানুগতিক পার্সেন্ট ব্যবহার করে বা গতানুগতিক নিয়ম অনুযায়ী এই টাকার উপরে একটা বরাদ্দ রাখি, ভবিষ্যতে আয়কর এত টাকা আমি দিব। মানে এটা কিন্তু ভবিষ্যৎ ব্যবস্থা। আসলে যে 10,000 টাকা আয়কর দিব এমন না, আমি ভবিষ্যতের জন্য রাখলাম, অর্থাৎ আগামী বছরে 10,000 টাকা আয়কর দেওয়া হতে পারে। এটা আসলে বাস্তবে তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে। তাহলে আমি এটা ভবিষ্যৎ ব্যবস্থা রাখতেছি। আর এটা কি করতে হয়? আমার নিট লাভ থেকে বাদ দিয়ে আসলে কর বা নিট মুনাফা নির্ণয় করতে হয়। তাহলে এটা কি নামে বাদ দিব? নতুন আয়কর সঞ্চিতি নামে। তাহলে লিখবো মাইনাস নতুন আয়কর সঞ্চিতি। ওকে, আয়কর সঞ্চিতি লিখে নিবা। নতুন আয়কর সঞ্চিতি কত টাকা? 10,000 টাকা। বিয়োগ করবো 10,000 টাকা, আর বিয়োগ করলে যে টাকা পাবো এটা হচ্ছে 52,250 টাকা। 52,250 টাকা। এটা ক্লোজ করে দেবো। এটা নাম হবে কর বাদ নিট লাভ। এটা কর বাদ নিট লাভ। এটাই হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। আমরা কিন্তু খুব সহজেই বিশদ আয় বিবরণীটা করে ফেলতে পারলাম। ওকে, আমাদের কিন্তু খ ডান। এখন গয়ে কি বলছে? বছর শেষে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে গয়ে বলছে বছর শেষে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই যে বছর শেষে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বললো, তার মানে এটা কিন্তু আংশিক আর্থিক অবস্থার বিবরণী। আমরা যেহেতু যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী করতেছি, যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী তে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি, আর্থিক অবস্থার বিবরণী বলতে এ সমান এল প্লাস এসি। তার মানে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণটা আছে এ সমান এল প্লাস এসি, এস ইতে স্টক হোল্ডার ইকুইটি। তার মানে কি? একটা কারবারে একটা নির্দিষ্ট তারিখ শেষে কত টাকার সম্পদ আছে, কত টাকার দায় আছে এবং কত টাকার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আছে, এটা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে আমরা ইচ্ছা করে এখানে লিখতে পারবো প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক 2022 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, অথবা তুমি লিখতে পারবো মোট সম্পদের পরিমাণ নির্ণয়। তার মানে আমি কিন্তু এক্স্যাক্টলি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে তার এটা বের করবো এক মালিকানা কারবারের আর্থিক বিবরণীর মতো। ওকে, এখন আমরা যখন সম্পদ সমূহ লিখবো তখন আমি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী লিখবো। এখন 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমরা যৌথ মূলধনী কারবারের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ দিকে প্রথমে সম্পদে স্থায়ী সম্পদটা বের করবো। তাহলে প্রথমে লিখবো আমি স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে যদি প্রশ্নে সুনাম থাকে, এই সুনামটা আবার নিয়ম অনুযায়ী আগে লিখতে হবে। ওকে, তাহলে সুনাম কি আছে আমরা দেখি একটু অঙ্কে। সুনাম কি আছে? তাহলে আমরা দেখতেছি অঙ্কে সুনাম নেই। যেহেতু সুনাম নেই, এখন আমরা নরমালি যে স্থায়ী সম্পদগুলো আমরা আগে পাবো সেটা আগে লিখবো। এখানে আর কোনো ধরাবাধা নিয়ম নেই, তার জন্য মার্ক কাটবে না। তাহলে প্রথমেই দেখতেছি আমাদের স্থায়ী সম্পদের মধ্যে জমি ও দালান আছে, লিখবো জমি ও দালান। সংখ্যা আমি শুধু জমি লিখলাম, ও দালান তুমি লিখে নিবে। তাহলে জমি ও দালান আমি দেখতেছি 60,000 টাকা আছে। এটা কিন্তু অবশ্যই নেই, তার মানে আমি অবশ্যই পুঞ্জীবিত অবশ্যই বিয়োগ করব না। এরপর আমরা দেখতেছি ইজারা সম্পত্তি আছে, লিখবো ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি আমরা দেখতেছি কত টাকা আছে? ইজারা সম্পত্তি আমাদের আছে 40,000 টাকা। তাহলে প্রথম করে লিখবো 40,000 টাকা, কারণে সমন্বয়ে কাজ করছি। কি কাজ করছি? অবলোকন। তাহলে আমি বিয়োগ করবো অবলোকন। অবলোকন কত বাড়ি করছিলাম? আমি 8,000 টাকা বের করছিলাম আয় বিবরণীতে, কারণ আমি 40,000কে 5 দ্বারা ভাগ করে আমরা একটা অংশ পাইছি 8,000 টাকা। তাহলে এখন
হিসাবকাল শেষে আমাদের ইজারা সম্পত্তি কত টাকায় আছে? 32,000 টাকায় আছে। কারণ 40,000 টাকার মধ্যে প্রথম বছর কিন্তু আমার ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ব্যবহার হয়ে গেছে, মানে আমার 8,000 টাকার সম্পত্তি কমে গেছে। ওকে, এরপরে আমাদের স্থায়ী সম্পত্তি কি আছে? কল কবজা আছে। তাহলে আমি লিখবো কল কবজা। আর এই যে কল কবজা যে আমাদের আছে 50,000 টাকা, এই 50,000 এর মধ্যে নতুনটা যোগ করাই আছে। তাহলে আমি শুধু 50,000 টাকা লিখবো, নতুনটা যোগ করাই আছে। এখন যোগ করা নাই কি? সংস্থাপন ব্যয়টা। হ্যাঁ, যদি ওইখানে সমন্বয়ে বলতো যে আমরা যে 1 জুলাই তারিখে নতুন কল কবজা 10,000 টাকায় ক্রয় করছি, এটা হিসাবভুক্ত হয়নি, তখন আমি কল কবজা লিখতাম 10,000 টাকা, যোগ অলিখিত কল কবজা লিখতাম 10,000 টাকা, তাহলে 60,000 টাকা হতো। তারপরে লিখতাম যোগ সংস্থাপন ব্যয়। কিন্তু এখানে এমনটা করবো না। কেন করবো না? কারণ লেখা নাই, হিসাবভুক্ত হয়নি। এই নিয়মটা তোমার আরেকটা বোর্ডে পাবে এমন যে এই নিয়মে আছে, বলছে হিসাবভুক্ত হয়নি, তখন কিন্তু এই নিয়মটা হতো। যেহেতু বলা নাই হিসাবভুক্ত হয়নি, তাই ধরে নিতে হবে এই 50,000 এর মধ্যে পুরাতনটা আছে, নতুনটা আছে। তাহলে এখন আমি কি করব? যোগ। তাহলে লেখা নাই কি? সংস্থাপন ব্যয়। ওটাতে ভুল করে মজুরির সাথে যোগ করছিলে, মজুরি থেকে বিয়োগ করবা, কলকাতার সাথে যোগ করবা, লিখবা সংস্থাপন ব্যয়। তো সংস্থাপন ব্যয় কত টাকা? 5,000 টাকা। যোগ করলে আমি পাবো 55,000 টাকা। এই 55,000 টাকার উপর তুমি অবশ্যই রাখছি, যে টুকে রাখছি আমি 4,700, এটা তুমি বিয়োগ করবো পুঞ্জীবিত অবচয় নামে। অবচয়। এখন পুঞ্জীবিত অবচয় দুই জায়গা থেকে আসে। পূর্বে থেকে যদি রেওয়ামিলে থাকতো, রেওয়ামিলের সাথে আমি সমানেরটা যোগ করতাম, নাই বাতিল, নাই বাতিল। তাহলে পুঞ্জীবিত অবস্থায় শুধু আমি কাটছি 4,750, 4,750। তাহলে এখন বিয়োগ করলে কত পাবো? আমি পাবো 50,250, 50,250। এটা হচ্ছে আমাদের কলকাতা পুস্তক মূল্য। ওকে, এটা আমাদের হয়ে গেল। তাহলে আর কি এখানে কোনো স্থায়ী সম্পদ আছে? আমরা একটু দেখে নেই। আর আমাদের কোনো স্থায়ী সম্পদ নেই। যেহেতু নেই, আমি এটা এখন যোগ করে দেব, যোগ করে দিই। এখন আমি যদি যোগ করি, আমরা যোগ করলে কত পাবো? আমরা পাচ্ছি 60,000 টাকা যোগ 32,000 টাকা যোগ 50,250 টাকা। ওকে, আমি পাবো 1,42,250 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের কিন্তু স্থায়ী সম্পদের যোগফল। স্থায়ী সম্পদের পর আমাকে নিয়ম অনুযায়ী লিখতে হবে দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে বিনিয়োগকে বোঝায়। এই অঙ্কে কিন্তু বিনিয়োগ নেই। যদি বিনিয়োগ থাকতো তাহলে আমাদের রেওয়ামিলে থাকতো, রেওয়ামিলে কিন্তু বিনিয়োগ নেই, তাহলে ওটা বাতিল। এরপরে আমি লিখবো চলতি সম্পদ। তাহলে লিখবো চলতি সম্পদ, শিরোনাম চলতি সম্পদ। এখন চলতি সম্পদ আমরা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী যেগুলো শিখে আসছি, এখানেও শিখলাম। চলতি সম্পদের মধ্যে আমরা জানি সবচেয়ে নিয়মিত 8টা আইটেম: নগদ তহবিল বা হাতে নগদ, ব্যাংক জমা; 3 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট; 4 তোমার হচ্ছে প্রাপ্য হিসাব; 5 সমাপনী মজুত পণ্য; 6 অগ্রিম ব্যয়; 7 সমাপনী মণিহারি বা অবিভূত মণিহারি বা সমাপনী সাপ্লাইস; তোমার হচ্ছে 8 বকেয়া আয়। এই অঙ্কে কি কি আছে আমরা প্রথমেই দেখবো রেওয়ামিল থেকে। রেওয়ামিল থেকে প্রথমে দেখতেছি আমার নগদ তহবিল আছে। এই দেখো রেওয়ামিলের শেষে একদম নগদ তহবিল, আমরা লিখবো নগদ তহবিল। এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে যখন এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী করতে গেলে এ টু জেড ডিটেল গুলো শিখছি। যারা দেখো নাই অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। নগদ তহবিল, নগদ তহবিল আমরা দেখতেছি কত টাকা? 40,000 টাকা। এই লিখবো দ্বিতীয় বার 40,000 টাকা। ওকে, নগদ তহবিলের পর রেওয়ামিলে দেখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল এগুলো আছে কিনা, ব্যাংক জমা আছে কিনা, মূলধন অধিহার আমরা কিন্তু দেখতেছি। চলতি সম্পদ আর এখানে রেওয়ামিলে কোনো কিছু নাই, শুধু নগদ তহবিল আছে। এখন সমন্বয়ে গিয়ে দেখবো আমার আর কি আছে। সমন্বয়ে গিয়ে যদি দেখি আমাদের চলতি সম্পদ কিছু আছে, সমাপনী মজুত পণ্য আছে, লিখবো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমরা কত দেখতেছি? 20,000 টাকা। আমি যে জিনিসগুলো বললাম, আমি কিন্তু এলোমেলো ভাবে নিচ্ছি, তুমি এলোমেলো ভাবে যাবে না, তুমি সাজানো গোছানো ভাবে যাবা, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমে দেখবা নগদ তহবিল বা হাতে নগদ আছে কিনা, আছে, লিখলা। তারপরে দেখবা ব্যাংক জমা আছে কিনা, নাই, লিখলা না। তারপরে দেখবা প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল আছে কিনা, নাই, লিখলা না। তারপরে প্রাপ্য হিসাব দেখবা, মানে প্রাপ্য বিল বা প্রাপ্য না, তারপরে প্রাপ্য হিসাব দেখবা, তারপরে নাই গুলো লিখলা না। তারপরে দেখবো সমাপনী মজুত পণ্য, সিরো লিখলা। তারপরে দেখবো অগ্রিম ব্যয়, আমরা দেখতেছি কোনো ব্যয় অগ্রিম নেই, বাতিল। তারপরে দেখবা বকেয়া আয়, নাই, বাতিল। তারপরে দেখবা সমাপনী বা অব্যবহৃত সাপ্লাইজ বা মণিহারি, নাই, বাতিল। তাহলে শুধু চলতি সম্পদ এই দুইটা। তাহলে আমি এই দুটো যোগ করলে আমরা দ্বিতীয় ঘর পাবো 60,000 টাকা। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? প্রথমে পেলাম স্থায়ী সম্পদ, তারপরে পেলাম দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে পেলাম চলতি সম্পদ, তারপরে আরেকটা সম্পদ আসবে অসমন্বয়কৃত ব্যয় নামে সম্পদ। এই অসমন্বয়কৃত ব্যয় নামে সম্পদের মধ্যে কি আসবে? বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, ঋণপত্রের বার্তা, ওকে, প্রাথমিক খরচ, এইগুলা হচ্ছে আমাদের অসমন্বয়কৃত ব্যয় নামে অধিক সম্পদ। ওকে, এই অঙ্কে একটাও নেই, তাই এখন আমরা কি করবো? এগুলোকে যোগ করব। যোগ করলে পাবো 2,02,250 টাকা। এটাই হচ্ছে আমাদের কারবারে মোট সম্পদ, মোট
সম্পদ, যেটাকে আমরা এ নামে জানি। এই যে এটা আমরা পেয়ে গেলাম খুব সহজে, কিন্তু একদম সিম্পল বিষয়, এগুলা কিন্তু কোনো জটিল কোনো কিছু না যদি তোমার বেসিক স্ট্রং হয়। ওকে, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আগামী ক্লাসে আবারও নতুন একটা বোর্ডের অঙ্ক নিয়ে বা সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম সবাইকে।